মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। হেমদা, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। কি রে খুদি, কি হয়েছে? হেমদা, আমায় একটা পিস্তল দিতে হবে। আপনার বাড়ি যাব। পিস্তল? সেটা কি খেলনা নাকি? পিস্তল দিয়ে তুই কি করবি? একটা সাহেবকে গুলি করব। ম্যাজিস্ট্রেট সাহেব এখানে একজন আরদালিকে চড় মেরেছে। কেন মারবে? সাদা চামড়া বলে যা খুশি তাই করবে। কেন আমরা শোধ নিতে পারি না? তা বলে সাহেবকে মারতে যাবি? সাহেবদের কত ক্ষমতা তা বুঝিস? পুলিশ তোকে ঠিক ধরে ফেলবে, তারপর ফাঁসি দেবে কিংবা কুকুরের মতন গুলি করে মারবে। ও সব আমি গ্রাহ্য করি না। আমার কাছে পিস্তল আছে, তোকে কে বলল? বোকামি করার জায়গা পাসনি? খবরদার, আর এই সব কথা আমার সামনে বলবি না। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। বরোদা থেকে গুপ্ত সমিতির নির্দেশ আসা বন্ধ হবার পর হেমচন্দ্র তার মেদিনীপুরের বাড়িতে ফিরে এসেছিল। কিছুদিন বাদে ভরতও চলে আসে। হেম বলেছিল তাদের মেদিনীপুর শাখা এখনো বন্ধ হয়নি। গ্রামে গ্রামে ঘুরে মানুষকে ইংরেজ শাসন ও শোষণের কথা বোঝাতে হবে, কারণ সাধারণ মানুষের সমর্থন না পেলে বিপ্লব হতে পারে না। একসময় সত্যেনও ফিরে এসেছে মেদিনীপুরে। সত্যেনের নামে নারী ঘটিত দুর্বলতার অপবাদ দেওয়া হয়েছিল। বারীন্দ্র তার নিজের মামাকেও ছাড়েনি। হেম অবশ্য সত্যেনের উপর একটুও বিরূপ না। তার মতে, যতীনদার বিধবা বোনটির প্রতি সত্যেনের যদি কিছুটা দুর্বলতা জন্মেও থাকে, তাতে দোষের কি আছে? বিপ্লবীরা কি সন্ন্যাসী নাকি? তাহলে তো কোনো বিবাহিত লোকই বিপ্লবে অংশগ্রহণ করার যোগ্যই নয়। আমি নিজে বিবাহিত, স্বয়ং অরবিন্দ ঘোষও বিবাহ করেছেন। বিবাহ সম্পর্ক ছাড়া অন্য কোনো নারীর প্রতি আসক্ত হওয়া উচিত কিনা সে নৈতিকতা বিচারের দায় সমাজে। বিপ্লবীরা সমাজ বহির্ভূত, তাদের নিয়ে মাথা ঘামাবার দরকার নেই। যার হৃদয়ে প্রেম নেই সে কি দেশপ্রেমিক হতে পারে? সত্যেন নিজে অবশ্য খানিকটা অনুতপ্ত। সে নিঃশব্দে আবার সংগঠনের কাজ শুরু করেছে। বেছে বেছে কিছু যুবককে সংগ্রহ করে তাদের বিভিন্ন দেশের বিপ্লবের কাহিনী পড়ে শোনায়। এদেশের অর্থনৈতিক অধঃপতনের কথা বুঝিয়ে বলে। গোপনে গোপনে নাকি অস্ত্র শিক্ষার কাজও চলছে। সত্যেন একদিন এখানে এসে ভরতকে বলে গেল, এই খামার বাড়িটা আমি সমিতির কাজে লাগাতে চাই। প্রয়োজনে কয়েকটি ছেলেকে এখানে আশ্রয় দিতে হবে। ভরত, তোমাকে তাদের পড়াশোনার ভার নিতে হবে। অর্থাৎ ভরতকে এখানে শুধু গাছপালার পরিচর্যার পুকুর পরিষ্কারে ব্যাপৃত থাকলে চলবে না। হেম মাঝে মাঝে আমাকে দূর দূর গ্রামাঞ্চলে টেনে নিয়ে যায়। দুটো বাইসাইকেল জোগাড় হয়েছে। সকালে বেরিয়ে সন্ধ্যের সময় ফিরি। হেম সাধারণত কোনো গ্রামে গিয়ে সেখানকার কয়েকজন স্কুল মাস্টারের সঙ্গে যোগাযোগ করে, তাদের সঙ্গে ভাব জমায়। এইসব জায়গায় খবরের কাগজ পৌঁছয় না। মাস্টাররা নিজেদের গণ্ডির বাইরের কিছু খবরই রাখে না। হেম নিজের টাকায় সখারাম গণেশ দেউস্করের দেশের কথা বইটির অনেকগুলো কপি আনিয়েছে। মাস্টারদের এক একখানা সেই বই দেয়। সে আমাকে বলে, বুঝলে ভরত, এইসব শিক্ষকদের যদি সচেতন করা যায় তাহলে এদের মাধ্যমে ছাত্রদের উদ্বুদ্ধ করা যাবে। হেমের ধৈর্য ও নিষ্ঠা এবং মানুষকে বোঝাবার ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে যায় ভরত। কিন্তু হেমের নেতা হবার কোনো অভিলাষ নেই। মেদিনীপুরের সমিতিতে বরং সত্যেনের অনেকটা প্রাধান্য আছে। হেম থাকতে চায় আড়ালে। নিজের পরিবারের প্রতি সব দায়িত্ব অবহেলা করে হেম দিনের পর দিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। এটা যেন তার একটা ব্রত। একদিন খুব একচোট বৃষ্টি হবার পর রাস্তায় এমন কাদা হয়েছে যে বাইসাইকেল চালানো মুশকিল। ওরা নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছে। কথা হচ্ছে বঙ্গভঙ্গ বিষয়ে। বাংলাদেশটা ভাগ হবেই এমন হম্বিতম্বি যে শোনা যাচ্ছিল ইংরেজ সরকারের পক্ষ থেকে, হঠাৎ যেন তা থেমে গেছে, তাই না? বাঙালি বাবুদের আপত্তি ও প্রতিবাদের বহর দেখে লর্ড কার্জন পিছিয়ে গেলেন।
তিনিও তবে জনমতকে ভয় পান, কিংবা তার সুবুদ্ধির উদয় হয়েছে। সবাই এতে স্বস্তির নিঃশ্বাস ফেললেও হেম মোটেই খুশি নয়। তার মতামত উল্টো। সে বলল, বাংলা ভাগ হলেই ভালো হতো। সে কি, বাংলা এখন ভারতের সবচেয়ে বড় রাজ্য। বাঙালিদের কথা সারা ভারত শোনে। এই বাংলাকে টুকরো টুকরো করে দিলে বাঙালিদের শক্তি অনেক কমে যাবে না? তাছাড়া তাছাড়া এটা যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা, তা তুমি বোঝো না? বুঝি, সবই বুঝি। তবু ইংরেজ সরকার যদি জোর করে ছুরি দিয়ে বাংলাকে খণ্ড খণ্ড করে দিত, তাহলে আমি খুশি হতাম। অত্যাচার যত বাড়বে ততই আমাদের কাজের সুবিধে হবে। এই জাতটা ঘুমিয়ে আছে, মরার মতন ঘুমিয়ে আছে। শির দাঁড়ায় আঘাত না করলে জাগবে না। আলোচনা আর বেশি দূর এগোল না। মোড়ের গাছতলায় কয়েকটি ছেলে বসে গুলতানি করছিল। তাদের মধ্য থেকে একজন ছুটে এসে সামনে দাঁড়ালো। ছেলেটিকে চেনা চেনা মনে হলো ভরতের। আগের বার দেখেছে। হ্যাঁ, এ তো সেই দুর্দান্ত ডানপিটে কিশোরটি, যার দুরন্তপনার শেষ নেই। কি যেন এর নাম, কি যেন, হ্যাঁ, ক্ষুদিরাম। হেমদা, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। আগের বার দেখেছে। সে এমনভাবে ভরতের দিকে তাকালো যেন দ্বিতীয় ব্যক্তির সামনে সে কথাটা বলা যাবে না। হেম তা অগ্রাহ্য করে জিজ্ঞেস করল, কিরে খুদি, কি হয়েছে? হেমদা, আমায় একটা পিস্তল দিতে হবে। আপনার বাড়ি যাব। ক্ষুদিরামের কথাটা শুনে হেম ভুরু কুঁচকে চেয়ে থেকে বলল, পিস্তল? সেটা কি খেলনা নাকি? পিস্তল দিয়ে তুই কি করবি? একটা সাহেবকে গুলি করব। ম্যাজিস্ট্রেট সাহেব এখানে একজন আর্দালিকে চড় মেরেছে। কেন মারবে? সাদা চামড়া বলে যা খুশি তাই করবে। কেন আমরা শোধ নিতে পারি না? তা বলে সাহেবকে মারতে যাবি? সাহেবদের কত ক্ষমতা তা বুঝিস? পুলিশ তোকে ঠিক ধরে ফেলবে, তারপর ফাঁসি দেবে কিংবা কুকুরের মতন গুলি করে মারবে। ও সব আমি গ্রাহ্য করি না। আমার কাছে পিস্তল আছে, তোকে কে বলল? বোকামি করার জায়গা পাসনি? খবরদার, আর এই সব কথা আমার সামনে বলবি না। ধমক খেয়ে ক্ষুদিরাম ক্ষুণ্ণভাবে ফিরে যাবার পর হেম বলল, ভরত দেখলে, এই ছেলেটা কিন্তু সত্যেন, এখনো দীক্ষা নেয়নি। তবু এই ধরনের ছেলেদের মধ্যে রক্তে আগুন জ্বলতে শুরু করেছে। এরকম কয়েক হাজার ছেলে তৈরি হলে আমরা ব্রিটিশ সাম্রাজ্য কাঁপিয়ে দিতে পারবো না? দাঁড়াও আমার আঁখিরও আগে। প্রথম পংক্তিটি আসে আকাশ থেকে সহসা অশনিপাতের মতন। কোনো পূর্ব প্রস্তুতি থাকে না। মনের গহন কোণেও যেন এই চিন্তার অস্তিত্ব ছিল না। পরপর এই চারটি শব্দ আগে কেউ সাজায়নি, যদিও কোনো শব্দই নতুন নয়। বজ্রার জানলা দিয়ে প্রায় কিছুই দেখা যায় না। অন্ধকার তেমন গাঢ় নয়। চৈত্র মাসের রাত্রির আকাশ প্রায় পরিষ্কার, তবে এখনো চাঁদ ওঠেনি। কয়েকটি তারা ফুটেছে। অমাবস্যা গেছে কদিন আগে। এই তরল আঁধারে কিছুই স্পষ্ট দেখা যায় না, কিন্তু বোঝা যায় পৃথিবীর অস্তিত্ব। শোনা যায় জলের ছলছল শব্দ। অন্যমনস্কভাবে জানলার বাইরে তাকিয়ে বসে আছেন রবীন্দ্রনাথ। কদিন ধরেই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর তিনি কুঠি বাড়ি ছেড়ে চলে আসেন বজরায়। এখানে একা থাকেন। অন্যদের তাড়াতাড়ি শুয়ে পড়ার নির্দেশ দিলেও রাত্রি জাগরণ তাঁর অভ্যেস। একা বসে থাকেন চুপ করে। হঠাৎ কেন যেন মনটা খুব খারাপ হয়ে যায়। মানুষের মন কি, নিজের মন কি নিজের বশীভূত নয়? তা কি লাগাম ছাড়া হয়ে যেমন খুশি রূপ নিতে পারে? রবীন্দ্রনাথ নিজের মনকে সবসময় দমন করতে চান। স্বপ্নের কথা আলাদা। জাগ্রত সময়ে মন আর চেতনা এক পথে চালিত হবে। বিশেষত যে মন খারাপের কারণ বোঝা যায় না, তাকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। অল্প বয়সের সেই ভাবালুতা, সেই যখন তখন মন খারাপের উপভোগ,
সেসব দিন কবে শেষ হয়ে গেছে। এখন কত দায়িত্ব, কত ব্যস্ততা, এর মধ্যে মন খারাপ যেন অবাঞ্ছিত বিলাসিতা। হ্যাঁ, দুশ্চিন্তার অনেক কারণ থাকতে পারে, আছে আছে, কিন্তু দুশ্চিন্তা আর মন খারাপ তো এক নয়। শোকতাপের সঙ্গেও এরকম মন খারাপের কোনো সম্পর্ক নেই। দুশ্চিন্তা বা শোকের কারণগুলি অতি প্রত্যক্ষ। মন খারাপের সঙ্গে শরীর খারাপের সম্পর্ক আছে। হ্যাঁ, কিছুদিন ধরেই শরীরটা বেশ খারাপ, প্রায় প্রতিদিনই জ্বর হচ্ছে, একটা গুরুতর রোগের আশঙ্কা জমছে। আস্তে আস্তে একটা গুরুতর রোগের আশঙ্কা জমছে। একজন বিশেষজ্ঞ দেখানো দরকার, কিন্তু তার সময় কোথায়? জ্বরের জন্য শরীর দুর্বল লাগে, তা কারুকে জানানো হয়নি। পুরুষ মানুষের অসুখের কথা তার মা এবং স্ত্রীর কাছে লুকোনো যায় না। আমার তো এই দুজনের কেউই নেই। না, ঠিক শরীর খারাপের জন্যও নয়, এর চেয়ে আরো বেশি শরীর খারাপ তুচ্ছ করে আমি অনেক কাজের মধ্যে ব্যাপৃত থেকেছি। অথচ এবারে শিলাইদহে আসার পর থেকেই মনটা কেমন যেন অসাড় হয়ে আছে। বিশেষত সন্ধ্যের পর আর কিছুই ভালো লাগে না। মনে হয় এই যে এত কর্মোদ্যোগ, এত দায়িত্ব, এই সবই যেন তুচ্ছ। কি হবে এত কিছুর মধ্যে জড়িয়ে থেকে? যদিও কেউ আমার উপর জোর করে এই সব দায়িত্ব চাপিয়ে দেয়নি, সবই আমার স্বকৃত। এসব আমার ভালো লাগে, তবু এক এক সময় মনে হয় সব ছেড়ে ছুড়ে দিতে। এই বৈপরীত্যের জন্য দায়ী ওই মন খারাপ। মাত্র গতকালই যেন এর কারণটা তার কাছে কিছুটা স্পষ্ট হয়েছে। অল্প বয়সে কোনো বিশেষ নারীর প্রতি আকুলতায় মন খারাপ হতো। প্রেম নামে একটি বায়বীয় ধারণায় মত্ত হয়ে থাকা যেত সারাক্ষণ। এখন সেসব কোথায়? ইদানিং আমার জীবন নারী বর্জিত। এমনকি কৌতুক, হাস্য পরিহাস করার মতনও কেউ নেই। সেই জন্যই কি দিনের পর দিন কেটে যাচ্ছে, অথচ একটা কবিতাও লেখা হচ্ছে না? একটা নতুন গানের লাইন গুনগুন করে না মাথার মধ্যে? কবিতা আর গান জীবন থেকে বাদ হয়ে গেলে তিনি যেন আর আসল মানুষ থাকেন না, একটা নকল মানুষের মতন কাজ করে যান। গতকাল খাতা কলম নিয়ে লিখতে বসেছিলেন। আশ্চর্য ব্যাপার, কলম হাতে ধরা রইল, মাথা জুড়ে রইল রাজ্যের চিন্তা। যে মানুষের কলম হাতে এলেই অনর্গল লেখা হয়ে যায়, একই দিনে 5-6টি কবিতা, গানও লিখে ফেলেছেন অনেকবার, সেই মানুষটি একটি লাইনও লিখতে পারলেন না। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। একসময় বাতি নিবিয়ে শুয়ে পড়লেন। তারপর অনেকক্ষণ ঘুম এলো না। আজ আর লেখার সরঞ্জাম নিয়েই বসেননি। মন প্রস্তুত না হলে মিছে এই বিড়ম্বনা। আর কোনোদিনও কি কবিতা লিখতে পারবো? যদি বাগদেবী বিমুখ হন, তারপরেও কি বেঁচে থাকতে হবে? এক একজন মানুষের জীবনের এক এক রকম আনন্দ ও পূর্ণতা বোধ থাকে। একদিকে জমিদারি পরিচালনা, আর আরেকদিকে ব্রহ্মচর্য বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আচার্য হয়ে থাকায় কি রবীন্দ্রনাথের জীবনের পূর্ণতা? যখনই একা হয়ে থাকেন, তখনই কি তার মনে হয় না কবিতা রচনাতেই তার প্রধানতম আনন্দ? ভালো যদি বাসো সখী, কি দিব গো আর, কবির হৃদয় এই
দিব উপহার। এ গান কে রচনা করেছিল? জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন রবীন্দ্রনাথ। তিনি কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু এই ধরনী যেন তাঁর দিকেই চেয়ে রয়েছেন। এক সময় এসে গেল সেই পংক্তি, দাঁড়াও আমার আখিরও আগে। মন খারাপের যেমন কারণ থাকে না, স্বপ্নের যেমন যুক্তি নেই, তেমনি শিল্প সৃষ্টিরও উৎস বোঝা যায় না। কেউ কোথাও নেই, তবু মনে এলো দাঁড়াও আমার আখিরও আগে। এখানে প্রতিটি শব্দ অমোঘ। আখিরও আগের বদলে নয়নও সম্মুখে হতে পারে না। এর পরের পংক্তিটি কি? তোমারও হৃদয়, তোমারও দৃষ্টি হৃদয়ে লাগে। এর আগে কি একটা যেন দিলে ভালো হতো। না, দরকার নেই। দৃষ্টি শব্দটা আছে বলেই তারপরে হৃদয়ে দিতে হয়েছে। এখানে হৃদয়ের বদলে মরমে চলে না। রবীন্দ্রনাথ আকাশের দিকে তাকালেন। এর মধ্যে চাঁদ উঠেছে, অন্ধকারকে অনেকখানি ধবল করে ফেলেছে জ্যোৎস্না। তৃতীয় পংক্তিটি চিন্তা করার আগেই একটা নিছক বাস্তব চিন্তা তাঁকে আঘাত করল। আজ একটি ছাত্রের জ্বর এসেছে, তার আবার বসন্ত রোগ দেখা দিল না তো? রবীন্দ্রনাথ নিজের জ্বরের চেয়েও ছাত্রদের জন্য বেশি উদ্বিগ্ন। শান্তিনিকেতন থেকে বিদ্যালয়টি তুলে আনা হয়েছে শিলাইদহে। এখানেও নানা রকম আশঙ্কার অবধি নেই। মৃণালিনীর মৃত্যু নিয়ে বিশেষ শোক করার অবকাশই পাননি রবীন্দ্রনাথ। তখন রেণুকাকে বাঁচিয়ে রাখাই ছিল প্রধান কাজ। মৃতদের থেকে জীবিতদের দাবি বেশি। বরাবরই শীর্ণ আর দুর্বল রেণুকা, কিন্তু মনটি সূক্ষ্ম, অনুভূতি প্রবণ। তার দিকে তাকালেই মায়ায় বুক টনটন করে ওঠে। যতই অর্থ সংকট থাক, তবু রেণুকার চিকিৎসার জন্য কার্পণ্য করেননি রবীন্দ্রনাথ। চিকিৎসকরা হাওয়া বদলের পরামর্শ দিয়েছিলেন, তাই সদল বলে রবীন্দ্রনাথ চলে গিয়েছিলেন আলমোড়ায়। জামতাটি অপদার্থ, তাকে দিয়ে তো কোনো সাহায্যই হয় না, বরং তার জন্যও অর্থ ব্যয় করতে হয়। পাহাড়ে গিয়ে রেণুকার জ্বর কমেনি, কাশি কমেনি। একসময় সে নিজেই ফিরে যেতে চাইল। এমনই ব্যাধি যার কোনো ওষুধ নেই। শরীরটা একটু একটু করে ক্ষয় হয়ে যায়। গায়ে রোদ লাগলে উপকার হতে পারে শুনে রবীন্দ্রনাথ বাড়ির ছাদে মেয়ের জন্য একটা কাঁচের ঘর বানিয়ে দিলেন। সেখানে তিনি মেয়ের পাশে বসে থাকতে চান। রেণুকাই তাকে আপত্তি করে। সে বারবার তাড়া দিয়ে বলে, বাবা, তোমার কত কাজ, তুমি যাও। তুমি আমার জন্য সময় নষ্ট করো না। রেণুকা টের পেয়ে গিয়েছিল তার সময় আর বাকি নেই। একদিন সে বাবার হাত চেপে ধরে ফিসফিস করে বলেছিল, বাবা, ওম পিতানহসি বলো, আমার কানে কানে শোনাও। সেই দিনই সে চলে গেল। শেষের দিকে তো বোঝাই গিয়েছিল যে তাকে আর ধরে রাখা যাবে না, বরং সে কষ্ট পাচ্ছে দেখে কারোর কারোর মনে হয়েছিল তার চলে যাওয়াই ভালো। ক্ষয়রোগ ছোঁয়াচে অন্য ছেলে মেয়েদের রক্ষা করার জন্য পরিশুদ্ধ করা হলো সারা বাড়ি। সন্তান বিয়োগের ব্যথা কারুকে বোঝানো যায় না। অনেকেই অবাক হয়েছিল রেণুকার মৃত্যু তার পিতা এমন শান্তভাবে মেনে নিলেন কি করে। এ যেন বিধাতার অভিপ্রায় জেনে তার জন্য শোক করতে নেই। বরং এর পরেই সতীশের মৃত্যুতে রবীন্দ্রনাথ বেশি উতলা হয়ে পড়লেন। সতীশচন্দ্র রায়ের মতো এমন প্রাণবন্ত যুবা, সর্বক্ষণ কত রসে মাতোয়ারা। রবীন্দ্রনাথের এত বড় ভক্ত কমই আছে।
শুধু রবীন্দ্রনাথের সান্নিধ্য পাওয়ার জন্য সে স্বল্প বেতনে শিক্ষক হয়ে যোগ দেয় শান্তিনিকেতনের বিদ্যালয়ে। শিক্ষক হিসাবেও সে একটি অমূল্য রত্ন। ছাত্রদের সঙ্গে তার বন্ধুর মতন সম্পর্ক। ক্লাসের বাইরেও সে ছাত্রদের কত বই পড়ে শোনায়। আমি ঠিক এই রকম শিক্ষকই চাই। সতীশ রবীন্দ্রনাথের প্রতিটি রচনা নিয়ে উৎসাহে লাফালাফি করে। নিজেও সে ভালো কবিতা লেখে। সেই সতীশ কোথা থেকে বসন্ত রোগ বাঁধিয়ে এলো। রবীন্দ্রনাথ তখন কলকাতায়। সতীশের ঘনিষ্ঠ বন্ধু অজিত কুমার চক্রবর্তী সতীশের সেবা করার জন্য শান্তিনিকেতনে যাবার জন্য ব্যস্ত হয়ে উঠল। রবীন্দ্রনাথ ঠিক করলেন, অজিতকে আমিই সঙ্গে নিয়ে যাব। যাওয়ার আগে দু একটা কাজ সেরে নিতে হবে। দেরি হয়ে গেল। তাতেই খুব দেরি হয়ে গেল। বসন্ত রোগের প্রকোপ যে কি সাংঘাতিক হতে পারে রবীন্দ্রনাথ বুঝতে পারেননি। শেষ দেখাও হলো না। ওরা পৌঁছবার আগেই সতীশ শেষবারের মতন অজিত অজিত বলে আর্তচিৎকার করে ঢলে পড়ল। রেণুকা চলে গিয়েছিল ভাদ্র মাসে, সতীশ গেল মাঘ মাসে। অজিত বন্ধুর ওই আকুল আহ্বানের কথা শুনে মূর্ছিত হয়ে পড়েছিল। কিন্তু রবীন্দ্রনাথের শোক করার সময় নেই। তার বুক ফেটে যাচ্ছে। তবু এরই মধ্যে এখান থেকে সবকটি ছাত্রকে সরাবার ব্যবস্থা করতে লাগলেন। পরের বাড়ির ছেলে সব, বাপ মা ভরসা করে পাঠিয়েছে। একবার যেখানে বসন্ত রোগ ঢোকে সেখানে সংক্রমণের পুরোপুরি সম্ভাবনা থাকে। স্কুল বন্ধ করে দেওয়া যায় না, তাই ছাত্র ও শিক্ষকদের আনা হয়েছে শিলাইদহে। বীরভূমের রুক্ষমাটির বদলে পদ্মাপাড়ের এই বৃক্ষময় দেশে এসে ছাত্ররা খুব ফুর্তিতে আছে। এত বড় নদীও তারা দেখেনি। রবীন্দ্রনাথ কিছুদিন ধরেই ভাবছিলেন, আশ্রম বিদ্যালয়টিকে শান্তিনিকেতন থেকে পাকাপাকিভাবেই সরিয়ে নেওয়া যায় কিনা ভাবছি। শান্তিনিকেতনের জমি আমার নিজস্ব নয়, বাবা মশাইয়ের সম্পত্তি। আমার অন্য ভাই ও ভ্রাতুষ্পুত্ররা কেউ কেউ সেই সম্পত্তির দাবিদার মনে করে। সেহেতু বিদ্যালয়টির ওপর অযাচিত খবরদারি করারও যেন তাদের অধিকার আছে। দু একটা অপ্রীতিকর ব্যাপার এর মধ্যেই ঘটে গেছে। এর মধ্যে আবার শিলাইদহের কাছাকাছি গ্রামেও বসন্ত রোগ শুরু হয়ে গেছে। যে কোনো সময় এই রোগ মহামারীর রূপ ধারণ করতে পারে। জরাক্রান্ত ছেলেটির কথা চিন্তা করতে করতে রবীন্দ্রনাথ আবার মন ফেরালেন। এতদিন পর আবার মাথায় কবিতা আসছিল। এখন অন্য চিন্তা থাক না। ছেলেটির শুধু জ্বর হয়েছে, আর কিছু না। বাচ্চাদের তো জ্বর জারি হয়েই থাকে মাঝে মধ্যে। আকাশের দিকে একটুক্ষণ তাকিয়ে থাকতেই এসে গেল পরের কয়েকটি পংক্তি। সমুখ আকাশে চরাচর লোকে, এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে। আকুল আলোকে কি ঠিক হলো? অপরূপ এর পর আবার দুটি অ দিয়ে শব্দ। কয়েকবার পংক্তি দুটি উচ্চারণ করলেন রবীন্দ্রনাথ। হ্যাঁ, ঠিকই শোনাচ্ছে। আকুল শব্দটি এখানে দরকার। কুল কিনারাহীন এই আলোর ব্যাপ্তি। এটা কবিতা না গান? মনের মধ্যে একটু একটু বেহাগের সুর এসে যাচ্ছে, যেন গান হওয়াই এর দাবি। দাঁড়াও দাঁড়াও আমার আখিরও আগে। না না, কমা দেবার দরকার নেই। সে এসে দাঁড়িয়েছে, আমি তাকে দেখতে পাচ্ছি। এই অবধি ভাববার পরে আবার বাধা পড়ল। কে যেন ডাকল, গুরুদেব, ঘুমিয়ে পড়েছেন নাকি? সেরেস্তার কর্মচারীরা সবাই জানে রাত্রে জমিদার মশাই লেখালেখি করেন। সেজন্য কেউ কোনো কাজের কথা নিয়েও বিরক্ত করতে আসে না। কিন্তু শান্তিনিকেতন থেকে যে শিক্ষকরা এসেছেন তারা জানেন না। কোনো দুঃসংবাদ এসেছে ভেবে রবীন্দ্রনাথ তড়িঘড়ি বাইরে চলে এলেন। ভূপেন্দ্রনাথ সান্যাল নামে শিক্ষকটি বললেন, গুরুদেব, একটা খবর দিতে এলাম। ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপনের সময় ব্রহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথকে বলেছিলেন, আপনি হলেন এই আশ্রমের গুরুদেব। সবাই আপনাকে গুরুদেব বলেই সম্বোধন করবে।
কিন্তু তখন তা বিশেষ চলেনি। সতী শেষে গুরুদেব বলা শুরু করেছিল। ছাত্রদেরও সে বলতো, তোমরা ওনাকে কি বলে ডাকবে? রবীন্দ্রবাবু তোমাদের মুখে মানায় না। তোমাদের রবীন্দ্র দাদাও হতে পারেন না, আর রবীন্দ্র কাকা কিংবা রবীন্দ্র জ্যাঠাও বিদ্ঘুটে শোনাবে। তাই তোমরা সবাই গুরুদেব বলে ডাকবে। এখন থেকে সেই ডাকটি চালু হয়ে গেছে। তাই শুনে বন্ধু প্রিয়নাথ সেন রবীন্দ্রনাথকে ঠাট্টা করে বলেছিলেন, সে কি ছিলে কবি হয়ে গেলে গুরুদেব? কবিকে কি গুরুর ভূমিকায় মানায়? এরপরে প্রণয় কাব্য লিখবে কি করে? ভূপেন্দ্র সংবাদ দিতে এসেছে শুনে রবীন্দ্রনাথ ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? ছেলেদের কারুর? আগে না না, ছেলেরা সব ঠিকই আছে। তবে মোহিতবাবু নদীর ঘাটে পা ধুতে গিয়ে আছাড় খেয়ে পড়েছেন, খুব কাতরাচ্ছেন, বোধহয় পা ভেঙেছে। খবরটা শুনে রবীন্দ্রনাথ শুধু স্বস্তির নিঃশ্বাস ফেললেন না, হাসলেন পর্যন্ত। এই নিয়ে 3 জন হলো। ছাত্রদের নিয়ে উদ্বেগ থাকার কথা, তার বদলে শিক্ষকরাই নানান কাণ্ড ঘটাচ্ছেন। নদী নালার দেশে ঘোরাফেরার অভ্যেস নেই। এর আগে আরো 2 জন শিক্ষকের পা মচকেছে। পদমর্যাদার প্রতি শিক্ষকদের এই অবহেলা মোটেই স্বাভাবিক নয়। মোহিতবাবুর পা ভেঙেছে না মচকেছে তা দেখার জন্য এই রাত্রে রবীন্দ্রনাথের ছুটে যাবার কোনো প্রয়োজনীয়তা নেই। আপাতত তিনি নিজেই নিজের পদসেবা করুন। এই কথাটা বুঝিয়ে দেবার পরও ভূপেন্দ্র নড়লেন না। তার বোধ হয় ব্যাঙ ও ঝিঁঝির ডাকে ঘুম আসে না। তিনি একটু গল্পগুজব করতে চান। শুরু করলেন এ কথা সে কথা। রবীন্দ্রনাথ কিছুতেই কারুকে চলে যেতে বলতে পারেন না, কারুকেই বলতে পারেন না, এখন আমি ব্যস্ত আছি, আপনি পরে আসবেন। এমনই তাঁর সৌজন্যবোধ যে অতি তুচ্ছ অকিঞ্চিতকর কথাবার্তা শোনার সময়ও সামান্য বিরক্তির রেখা ফুটে ওঠে না তার মুখে। এখন তার মনের মধ্যে যে একটি অসমাপ্ত কবিতা পাখির মতন ছটফট করছে, সে কথা কি করে এই ব্যক্তিকে বোঝান? ভূপেন্দ্র বাজার দর থেকে শিক্ষা ব্যবস্থা পর্যন্ত নানা কথা বলে যেতে লাগলেন। রবীন্দ্রনাথ তাই তো, সে তো বটেই বলে দায় সারছেন। একসময় ভূপেন্দ্র বললেন, আচ্ছা গুরুদেব, ইংরেজরা যে এই বাংলাকে ভাগ করতে চলেছে, এতে আমাদের সর্বনাশ হয়ে যাবে না? আপনি কি মনে করেন? সে বিষয়ে তো আর উচ্চবাচ্য শোনা যায় না। মনে হয় ইংরেজ সরকার ভুল বুঝতে পেরেছেন। লর্ড কার্জন ইংল্যান্ডে রয়েছেন, আর তো বঙ্গভঙ্গের সম্ভাবনা দেখি না। ও বিষয়ে উত্তেজিত না হয়ে এখন আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি বোধ হয়। শেষ ইঙ্গিতটি বুঝতে পেরে ভূপেন্দ্র নমস্কার জানিয়ে বিদায় নিলেন। নিজের কক্ষে ফিরে এলেন রবীন্দ্রনাথ। কিন্তু কবিতাটি এর মধ্যে অন্তর্হিত হয়ে গেছে। লাইনগুলি মনেই পড়ছে না। কাগজে লেখেননি, মনে মনে রচনা করছিলেন। তবে কি চিরতরে হারিয়েই গেল? না, অনেক সময় আবার ফিরে আসে। দাঁড়াও আমার আঁখিরও আগে, এই প্রথম লাইনটি মনে গেঁথে গেছে। পরে কবিতাটি আবার লিখতে হবে। এবার তিনি একতাড়া কাগজ ও কলম নিয়ে বসলেন। কবিতা অতি সূক্ষ্ম শিল্প, জোর করে লেখা যায় না। গদ্য তবু সম্ভব। বঙ্গদর্শনের জন্য নৌকাডুবি উপন্যাসের কিস্তি লেখা যে বাকি পড়ে যাচ্ছে। লিখতে লিখতে লেখার টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়লেন একসময়। হেজাকবাতিটা জ্বলতেই লাগলো একপাশে। পরদিন সকালেই খবর পাওয়া গেল সেই ছাত্রটির জ্বর কমেনি, মুখে বসন্তের গুটি উঠেছে। তাহলে আর এখানে থাকা সম্ভব নয়। অচিরেই পাত্তাড়ি গুটিয়ে দলবল নিয়ে ফিরতে হবে কলকাতা। স্বামী ও স্ত্রী দুজনেরই খুব বাসনা ছিল 2টি কন্যার পর তাদের তৃতীয় সন্তানটি হবে পুত্র। পুত্রই বংশের ধারা বহন করে নিয়ে যায়। অভিজাত বংশে পুত্রই খেতাব ও সম্পত্তির উত্তরাধিকারী হয়। কার্জন তার ভাবী পুত্র সন্তানের নামও ঠিক করে রেখেছিলেন। ভারী সুন্দর নাম, ইরিয়ান ডোরিয়ান। কিন্তু হায়,
নিয়তির বিচিত্র কৌতুক কে বুঝতে পারে? যথাসময়ে মেরি আবার একটি কন্যার জন্ম দিয়েছিলেন। মেরি তখন ইংল্যান্ডে, কার্জন কলকাতায়। খবর পেয়ে কার্জন নিজে তো নিরাশ হয়েছিলেন বটেই, কিন্তু আরো বেশি উদ্বিগ্ন হয়েছিলেন স্ত্রীর জন্য। মেরির দৃঢ় বিশ্বাস ছিল এবার তিনি পুত্রবতী হবেনি। এই ব্যর্থতায় তিনি বোধহয় ভেঙে পড়বেন। কার্জন মেরিকে সান্ত্বনা দিয়ে চিঠি লিখলেন, মেয়েরও একটি মিষ্টি নাম রাখলেন, নালডেরা। অধিকাংশ ইংরেজ পরিবারেই 10-12টা নাম ঘুরিয়ে ফিরিয়ে রাখা হয়। জর্জ আর মেরি, স্মিথ আর জুলি, হ্যারি আর পামেলা প্রায় প্রতি ঘরে। কার্সনের ঝোঁক অপ্রচলিত অসাধারণ নামের দিকে। আঁতর অবস্থা কাটিয়ে ওঠার কিছুদিন পরেই অজ্ঞাত এক রোগের বীজাণু সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মেরি। কার্জন যখন লন্ডনে এসে উপস্থিত হলেন, তখন মেরির একেবারে মরণাপন্ন অবস্থা। চিকিৎসকরা কোনো ভরসাও দিতে পারছেন না। পত্নীর শয্যা পার্শ্বে উপবিষ্ট কার্জনকে দেখে তাঁর পূর্ব পরিচিতরা প্রায় চিনতেই পারে না। কোথায় সেই অহংকারী বলদৃপ্ত পুরুষ? কার্জনের মুখখানি একদম রক্তশূন্য, চোখ দুটি বিপন্ন বালকের মতন। মেরি অকালে চিরবিদায় নিলে কার্জনও যেন আর বাঁচবেন না। এ শুধু তীব্র ভালোবাসা নয়, পরম নির্ভরতা। কার্জনের স্বভাবই এমন। এ পর্যন্ত কারুর সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়নি। স্কুল কলেজ জীবনের সাথীদের সঙ্গেও খোলামেলা কথাবার্তা বলতে পারেননি। সকলের সঙ্গেই তার ব্যবহার কেতাদুরস্ত, কঠিন ভদ্রতায় মোড়া। তিনি তাঁর আত্মম্ভরিতা কখনো চাপা দিতে পারেন না। একমাত্র মেরি প্রকৃতপক্ষে তার অর্ধাঙ্গিনী, তার নর্ম সঙ্গিনী। মেরির কাছে আমার কোনো কথাই গোপন থাকে না। মেরির সামনে আমি অনায়াসে ছেলে মানুষই করতে পারি। মেরি চলে গেলে আমি বাঁচব কি করে? চিকিৎসকদের কথাতেও কার্জনকে হাসপাতালে মেরির কক্ষ থেকে সরানো যায় না। কার্জন এক দৃষ্টিতে চেয়ে বসে থাকেন মেরির মুখের দিকে। মেরির দুচক্ষু বোঝা, কথা বলারও শক্তি নেই, কিছুই খেতে পারছেন না। যেন যে কোনো মুহূর্তেই প্রাণবায়ু নির্গত হয়ে যাবে। একসময় মনে হলো মেরি ফিসফিস করে কি যেন বলছেন আপন মনে। কার্জন ব্যস্ত হয়ে নিজের কান ঝুঁকিয়ে দিলেন মেরির ঠোঁটের কাছে। খুব অস্পষ্টভাবে শুনতে পেলেন মেরি বলছে, ইরিয়ান ডরিয়ান, তোমাকে আমি পুত্র সন্তান দিতে পারলাম না। ডার্লিং, ও নিয়ে একদম চিন্তা করো না। নালডেরা তো এসেছে, কি সুন্দর ফুটফুটে মেয়ে। ওকে নিয়েই আমরা সন্তুষ্ট থাকব। এরিয়ান ডোরিয়ান পরে আসবে। মেরি মাথা নাড়াবার চেষ্টা করে ক্লিষ্ট কণ্ঠে বললেন, না, আর সে আসবে না। আমি শেষ হয়ে যাচ্ছি, শেষ। আমরা দুজনেই একদিন শেষ হয়ে যাব। আমরা চলে যাবার পর আমাদের ছেলে রইল কি মেয়ে রইল, তাতে কি আসে যায়? আমি আগে চলে যাব তোমাকে ছেড়ে। তাহলে আমারও বেশি দেরি হবে না। মেরি, প্রিয়তমে, যদি স্বর্গ বলে কিছু থাকে, সেখানে গিয়ে তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? হ্যাঁ জর্জ, আমি অপেক্ষায় থাকব। আমাদের দুজনের সমাধি হবে পাশাপাশি। মার্বেল পাথরের দুটি মূর্তি গড়াতে বলে দিও। সেই মূর্তি দুটো যে থাকবে মুখোমুখি। তারপর মেরি চোখ বুঝলেন।
এর পরেও নিয়তির বিচিত্র খেলা চলল। নিয়তি যেন একেবারে জমের দুয়ার থেকে ফিরিয়ে আনলো মেরিকে। চিকিৎসকদের হতবাক করে দিয়ে হঠাৎ দ্রুত সুস্থ হয়ে উঠতে লাগলেন মেরি। সংকট কেটে গেল। কার্জন আবার চাঙ্গা হয়ে উঠলেন। লন্ডনের অভিজাত সমাজ তাকে পাবার জন্য উন্মুখ হয়েছিল। কার্জন শুরু করলেন মেলামেশা। কার্জন যদিও দ্বিতীয়বারের জন্য ভারতের গভর্নর জেনারেল পদে নিয়োগপত্র পেয়ে গেছেন, কিন্তু তার পরিচিতরা অনেকে বলা বলি করতে লাগলো, কার্জনের আর ভারতে ফিরে না যাওয়াই উচিত। ওই অস্বাস্থ্যকর দেশে বেশি দিন থাকার দরকারটা কি? মেরির যা শরীরের অবস্থা, তার পক্ষে এখন কলকাতায় ফেরার প্রশ্নই ওঠে না। কার্জনের শরীর ভালো থাকে না মাঝে মাঝে। লন্ডনে থাকলে শুধু যে স্বাস্থ্যোদ্ধার হবে তাই নয়, আরো বড় কাজের জন্য তিনি চেষ্টা চালাতে পারবেন। কার্জন কি পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন না? তার যোগ্যতা কম কিসে? শুধু গভর্নর জেনারেল হয়ে তিনি সন্তুষ্ট থাকবেন কেন? প্রধানমন্ত্রী হলে তিনি সমস্ত গভর্নর জেনারেলদের চালনা করতে পারবেন। শুধু পরিচিতরা নন, মেরিরও কিন্তু সেরকমই ইচ্ছে। তার মতে, স্বামী প্রধানমন্ত্রী পদের যোগ্যতম ব্যক্তি। আমি জানি আমি আমেরিকান বলে ইংল্যান্ডের অভিজাত সমাজের অনেক মহিলারা আমার আদব কায়দার জ্ঞানের অভাব কিংবা বাড়াবাড়ি দেখে আড়ালে হাসাহাসি করে। প্রধানমন্ত্রীর স্ত্রী হলে আর কেউ পরিহাস করার সাহস পাবে? কার্জন অবশ্য ভারতে ফেরার জন্য বদ্ধপরিকর। প্রধানমন্ত্রিত্ব লাভের উচ্চাকাঙ্ক্ষা আমার আছে অবশ্যই, কিন্তু তার জন্য ব্যস্ততার কি আছে? কোনো কাজ অর্ধ সমাপ্ত রেখে ফেলে চলে আসা আমার স্বভাব বিরুদ্ধ। ভারতে আমার আরব্ধ কার্যগুলি সম্পন্ন করতেই হবে। সমস্ত স্তরের কর্মচারীদের মধ্যে কঠোর নিয়ম শৃঙ্খলা প্রবর্তনের জন্য আমি বদ্ধপরিকর। বেঙ্গল প্রেসিডেন্সি অর্থাৎ বঙ্গদেশ টুকরো টুকরো করার যে প্রস্তাব তোলা হয়েছে, তাও কার্যকর করতে হবে। আমি এমন একটা ব্যবস্থা করে আসতে চাই যাতে ভারতবাসী চিরকালের জন্য মনে করে যে সেখানে ইংরেজ শাসন অতি আদর্শ এবং দৈব আশীর্বাদ। তাছাড়া সেনাবাহিনীর প্রধান লর্ড কিচেনারের সঙ্গে আমার যে মতবিরোধ শুরু হয়েছে, তার মীমাংসা না করে ভারত ছেড়ে চলে এলে সেটা পরাজয়ের মতো মনে হবে না। সবাইকে বুঝিয়ে দিতে হবে যে কোনো ব্যাপারেই পরাজয় স্বীকার করা এই জর্জ ন্যাথানিয়েল কার্জনের ধাতুতে নেই। নিয়তি কার্জনকে নিয়ে যে পাশা খেলছে, তার একটি অতি শক্তিশালী ঘুঁটি হল ভারতের সেনাধ্যক্ষ লর্ড কিচনা। দক্ষিণ আফ্রিকার যুদ্ধজয়ী এই কিচনা আপামর ইংরেজ জনসাধারণের কাছে জাতীয় বীরের সম্মান পায়। কার্জন নিজেই কিচনাকে ভারতের সেনাপতিত্ব করার জন্য আহ্বান জানিয়েছিলেন। ইংরেজরা যাকে এত বড় বীর মনে করে, সে যে কার্জনের অধীনে কাজ করবে, এতে কার্জনের অহমিকা তৃপ্ত হবে। কিন্তু কিচনা কারোর অধীনে থাকার পাত্র নন। দম্ভ ও আত্মাভিমানে তিনি কার্জনের চেয়ে মোটেই কম যান না। বরং বলা যায়, কূটবুদ্ধি ও মানব চরিত্র বোঝার ক্ষমতা কার্জনের চেয়েও তার অনেক বেশি। এই দুজনের চেহারা ও চরিত্র যেন সম্পূর্ণ বিপরীত। কার্জন রূপবান ও সুপুরুষ, আর কিচেনা এক প্রবল আকর্ষণীয় ব্যক্তিত্ব, প্রায় 6.25 ফুট লম্বা, সেই রকমই স্বাস্থ্যবান। কিচেনার যেন প্রায় একটি দৈত্য। মস্ত বড় মুখখানিতে প্রধান দ্রষ্টব্য তাঁর গোঁপ। কার্জন কথা বলেন শান্ত গম্ভীর স্বরে, প্রতিটি শব্দ মেপে, আর কিচেনারের কণ্ঠে যেন বাঘের গর্জন। কার্জন অভিজাত ভদ্রতার প্রতিমূর্তি, আর কিচেনারের নিষ্ঠুরতার বহু কাহিনী প্রচলিত। খার্টুম জয় করে সেখানকার নেতা মেহেদির মুন্ডু কেটে আনার পর কিচেনার সেটাকে রেখে দিয়েছিলেন নিজের টেবিলে। তিনি জাহির করে পরে শুনিয়ে শুনিয়ে বলেছিলেন, করটিটা পরিষ্কার করে সোনা বা রূপো দিয়ে বাঁধিয়ে তারপর সেটা দিয়ে একটা দোয়ারদান বা পানপাত্র বানাবার ইচ্ছে ছিল আমার, কিন্তু করা হলো না, কারণ খবর পেয়ে স্বয়ং মহারানী ভিক্টোরিয়া সেই মুন্ডটিকে কবর দেওয়ার অনুরোধ জানান। কাজেই কার্জন বিবাহিত এবং পত্নী প্রেমে মুগ্ধ।
কিচেনার বিবাহ করেননি, কিন্তু অনেক রমণী পরিবৃত হয়ে থাকতে পছন্দ করেন। ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্রবধূর সঙ্গেও আমার বন্ধুত্ব আছে। সিমলা ও কলকাতায় কিচেনারের দুটি আস্তানা। এই দুটি প্রাসাদই প্রচুর লুণ্ঠিত সামগ্রী দিয়ে সজ্জিত। আমি যেমন মাঝে মাঝে বড় বড় পার্টি দিই, আমাকে টেক্কা দিয়ে কিচেনার আরো বেশি আড়ম্বর এবং ব্যয়বহুল পার্টি দিতে শুরু করেছে। যেদিন বিশেষ অন্তরঙ্গ 5-6 জনকে নেমন্তন্ন করেন, সেদিন বেরোয় সোনার সেট, কাপ, প্লেট, থালা, গ্লাস, কাঁটা, চামচ, সব খাঁটি সোনার। সমস্ত অর্থই খরচ হয় সেনাবাহিনীর তহবিল থেকে। হিসেব রক্ষকরা আপত্তি জানালে কিচেনার তার তোয়াক্কা করেন না। কিচেনারের নিজস্ব জুড়ি গাড়িটি টানে দুটি বিশালাকায় কুচকুচে কালো ঘোড়া। অমন ঘোড়া এদেশে বুঝি আর একটিও নেই। সহিস রাখেন না। প্রায়ই কিচেনার নিজেই সে গাড়ি চালিয়ে হাওয়া খেতে যান। এক হাতে রাশ ধরা, অন্য হাতে চুরুট। কিচেনার যখন প্রচণ্ড জোরে সেই গাড়ি হাঁকিয়ে যান, কলকাতার নাগরিকরা শঙ্কা মিশ্রিত মুগ্ধতায় হাঁ করে চেয়ে থাকে। এহেন কিচেনারের সঙ্গে কার্জানের যে সংঘাত বাঁধবে তা যেন অবধারিত। কিচেনার আসবার আগে থেকেই কার্জান সেনাবাহিনীকে চটিয়ে রেখেছেন। অধিকাংশ ব্রিটিশ সৈন্যই ভারতীয়দের মানুষ বলেই গণ্য করে না। সবসময় মনের মধ্যে একটা তীব্র ঘৃণা জাগিয়ে রাখাই যেন এদেশকে পদানত করার সফলতম উপায়। কুকুর বিড়ালকে যেমন যখন তখন লাথি মারা যায়, সেই রকমই ভারতীয় কর্মচারীদেরও লাথিচড় ঘুষি মারতে বিবেকের কোনো দায় নেই। কার্জানের মতে, ইংরেজরা তো শুধু এদেশ শাসন বা শোষণ করতে আসেনি, তারা এই মূর্খ দরিদ্র দেশের মানুষদের সভ্যতা দান করতে এসেছে। এদেশের শিল্প পুরাকীর্তিগুলো দেখলে বোঝা যায় এককালে এরা সম্পন্ন ছিল, সভ্য ছিল। এখন একেবারে অধঃপতিত হয়ে গেছে। নিজেদের দেশ শাসন করার ক্ষমতাও এদের নেই। তাই তো ইংরেজরা দেশ শাসনের দায়িত্ব বহন করতে এসেছে, এদের আবার সভ্য করতে এসেছে। শ্বেতাঙ্গরা স্বেচ্ছায় কৃষ্ণাঙ্গদের দায়িত্বের বোঝা কাঁধে তুলে নিয়েছে। এদের সামনে ইংরেজরা যদি অভদ্র, অশোভন বা বর্বরোচিত ব্যবহার করে, তাতে তো ইংরেজ জাতির দুর্নাম হয়। ইংরেজরা যে শিক্ষায়, সভ্যতায়, ভদ্রতায় চূড়ান্ত শিখরে অবস্থান করছে, তা এদের সব সময় বোঝানো দরকার। তাছাড়া ইংরেজ সরকার এদেশে উপহার দিয়েছে একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা। সেখানে শ্বেতাঙ্গ অপরাধীদেরও শাস্তি পেতে হবে, নইলে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা থাকবে কি করে? ইংরেজ কর্মচারী, সেনাবাহিনী বা চা বাগানের মালিকরা কারোর ওপর নৃশংস অত্যাচার করেছে শুনলেই কার্জন ব্যবস্থা নিতে তৎপর হয়ে ওঠেন। উটের আঘাতে কোনো নিরীহ মানুষকে মারার জন্য কোনো ইংরেজকে সেনাবাহিনীতে নিযুক্ত করা হয় না। সেরকম ঘটনা ঘটলে ইংরেজ সৈন্য নিস্তার পাবে না। চা বাগানের মালিকরা নিজেদের এলাকাটাকে নিজস্ব সাম্রাজ্য মনে করে। কুলিরা যেন কৃতদাস। তাদের বেত্রাঘাত করা, কুলি রমণীকে উলঙ্গ করিয়ে ঘোরানোর কথা প্রায়ই শোনা যায়। কার্জন সঙ্গে সঙ্গে ওইসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। এই নিয়ে সেনাবাহিনী ও ইংরেজ ব্যবসায়ীদের মধ্যে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। কার্জনের খুব কাছাকাছি লোকরাই যে তাঁর এত বাড়াবাড়ি পছন্দ করছেন না, তা তিনি বুঝতে পারেন না। চূড়ান্ত ব্যাপার ঘটেছিল নবম ল্যান্সার বাহিনীর একটি ঘটনায়। এই অশ্বারোহী বাহিনী অতি সুখ্যাত ও সেনাবাহিনীর গর্ব। ব্রিটেনের বনেদি বড় বড় ঘরের ছেলেরা ছাড়া অন্য কেউ এ বাহিনীর অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পায় না। প্রতিটি স্বাস্থ্যবান তরুণের পোশাক স্বর্ণখচিত, বহু মূল্য ও উজ্জ্বল। তাদের বীরত্বেরও প্রসিদ্ধি আছে। দক্ষিণ আফ্রিকার বোর বিরুদ্ধে তারা সাহসের সঙ্গে লড়াই করেছে। দক্ষিণ আফ্রিকা থেকে তারা সরাসরি এসেছে ভারতে। তাদের স্থান হয়েছে শিয়ালকোট সেনাবাসে। প্রথম দিন দীর্ঘ পথ পেরিয়ে পৌঁছবার পর শুরু হয়েছিল দারুণ খানাপিনা, সেই সঙ্গে নাচ গানের হুল্লোড়। কিছুটা নেশা হবার পর কয়েকজন যুবকের মনে হলো, ভারতের মেয়েরা কিরকম
একটু চেখে দেখলে হয় না? দক্ষিণ আফ্রিকার যুদ্ধের সময় প্রচুর নারীর ওপর বলাৎকার করা হয়েছে। ভারতের নারীরা কি তাদের চেয়ে আলাদা? আটু নামে এক আর্দালি ছিল সেখানে। তাকে হুকুম করা হলো, এই কয়েকটা মেয়ে জোগাড় করে আনতো। আটু রাজি হলো না, যতই নিচু পদের হোক। সেও একজন সরকারি কর্মচারী। ওপরওয়ালার লালসা মেটাবার জন্য নারী সংগ্রহ করা তার কাজ নয়। গোয়ারের মতন মুখের ওপর বলে দিল সে কথা। তাকে ভীতি প্রদর্শন বা বকশিসের লোভ দেখিয়েও কাজ হলো না। তখন শুরু হলো মার। 2-3 তরুণ সেনানী আটুকে ঘিরে ধরে লাথি আর ঘুষি চালাতে লাগলো। আটুর একটা চোখ উপড়ে বেরিয়ে এলো, ভেঙে গেল পাঁজরের বেশ কয়েকটা হাড়। সে অচৈতন্য হয়ে যাবার পরেও কিছুক্ষণ চলল প্রহার। তারপর রক্তাল্পুত অবস্থায় সে বারান্দায় পড়ে রইল সারা রাত। পরদিন বেলা বাড়ার পর আটুকে হাসপাতালে পাঠানো হলো বটে, কিন্তু আটু বাঁচল না। এইসব ঘটনা চাপা দেওয়া মোটেই শক্ত না। একজন নেটিভ মারা গেছে, তাতে কি হয়েছে? কারুর কোনো শাস্তি হলো না। এমন একটা তুচ্ছ ব্যাপার ভারতের বড়লাটের কর্ণগোচর হওয়ার কথাও নয়। কিন্তু লর্ড কার্জন নিজের নামের প্রতিটি চিঠি খুলে পড়েন, নিজে উত্তর দেন। আটুর কয়েকজন আত্মীয় সরাসরি ঘটনাটি জানিয়ে সুবিচারের আবেদন করে। সে চিঠি পড়েই কার্জন উত্তেজিত হয়ে উঠেছিলেন। এ তো খুন, খুনিরা শাস্তি পাবে না। ভারতীয়রা তাহলে ইংরেজ শাসককে শ্রদ্ধা করবে কেন? শ্বেতাঙ্গ হলেই কোনো কালো মানুষকে যখন তখন হত্যা করেও নিষ্কৃতি পেয়ে যাবে। এটা আমি কিছুতেই মেনে নিতে রাজি নই। কার্জন তদন্তের আদেশ দিলেন। তখন তাকে জানানো হলো যে আটুর মৃত্যুর পর একটা কোর্ট অফ এনকোয়ারি হয়েছে। কারোর কোনো দোষ খুঁজে পাওয়া যায়। ওটা একটা দুর্ঘটনা। কার্জন বুঝলেন এটা একটা ধামাচাপা দেবার চেষ্টা মাত্র। তিনি তখন সেনাবাহিনীর প্রধানকে বলেছিলেন ব্যবস্থা গ্রহণ করতে। 2 সেনাধ্যক্ষের ওপর আবার নতুন করে তদন্তের ভার দেওয়া হলো। তাতেও একটি অশ্বডিম্ব প্রসব হলো। আমি আগেও কয়েকবার দেখেছি, ভারতীয়দের ওপর অন্যায় অত্যাচার করলে কোনো শ্বেতাঙ্গকেই শ্বেতাঙ্গ বিচারকরা শাস্তি দেবার সুপারিশ করে না, বরং নিজের জাত ভাইদের আড়াল করার চেষ্টা করে সব সময়। আর ভারতীয় বিচারকদের মানবেই না শ্বেতাঙ্গরা। এবারেও জানানো হয়েছে যে নবম ল্যান্সার বাহিনীর কোনো দোষী নেই। ওই আটু লোকটা ছিল একটা মাতাল, লম্পট, মিথ্যেবাদী। ওই রাতে সে ওই সেনা শিবিরে ছিলই না। কার্জন আরও ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। ন্যায় নীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা তার বীজ মন্ত্র। সেনাবাহিনী যদি এরকম যদৃচ্ছ কারবার চালিয়ে যায়, তাদের শাস্তি না হয়, তাহলে কোনো ভাইসরয় তাদের শৃঙ্খলা আরোপ করার সাহস পাবে না। নবম ল্যান্সার বাহিনীতে ডিউক আর্লদের ছেলেরা রয়েছে, তো কি হয়েছে? তাদের যে কোনো বন্দ্রামি সহ্য করতে হবে। প্রকৃত দোষীদের নাম কেউ প্রকাশ করল না বলে কার্জন স্বয়ং ওই পুরো রেজিমেন্টকেই শাস্তি দেবার ব্যবস্থা করলেন। আগামী 6 মাসের জন্য সকলের ছুটি বন্ধ। যারা ছুটিতে ছিল তাদেরও ডেকে এনে ছুটি বাতিল করা হলো। শুধু সৈনিকেরাই নয়, ভারতের সকল শ্রেণীর ইংরেজি কার্জনের এই উগ্রতায় অসন্তুষ্ট হল। সুখ্যাত নবম ল্যান্সার বাহিনীকে এভাবে অপদস্থ করা মোটেই উচিত হয়নি, তাও কিনা সামান্য একটা আর্দালের জন্য। কার্জনের এত নেটিভ প্রেম কেন? লর্ড ক্যানিং এর মতন, লর্ড রিপনের মতন এই লর্ড কার্জনে দেখছি নিগারদের প্রতি ভালোবাসা একেবারে গদগদ। এই সব বার্তা লন্ডনেও পৌঁছল। সেখানেও অনেকেই মনে করল কার্জনের ঔদ্ধত্য যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে। সেনাধ্যক্ষদের অগ্রাহ্য করে কার্জন নিজের আধিপত্য জাহির করেছেন। সম্রাটও এই বিবরণ শুনলেন এবং জানালেন যে কার্জন অহেতুকভাবে কঠোর শাস্তি দিয়ে ঠিক করেননি, কিন্তু নিজের সিদ্ধান্তে দৃঢ় রইলেন কার্জন। এরপর কিচেনার সেনাপতি হয়ে আসার পর কিছুদিনের মধ্যেই বুঝে গেলেন যে ভাইসরয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর মধ্যে কতখানি ক্ষোভ রয়ে গেছে। তিনি সরাসরি কার্জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় গেলেন না। এমনি বেশ বন্ধুত্বের সম্পর্ক রইল।
কার্জন দম্পতিকে তিনি নেমন্তন্ন করে খাওয়ান, মেরির সঙ্গে হাস্য পরিহাস করেন। কিন্তু কিচেনার প্রথম থেকেই ঠিক করে নিয়েছেন, আমি আমার ওপর অন্য কারোর কর্তৃত্ব মানব না। সেনাবাহিনীর সব অফিসারদেরও আমি দলে পেয়ে যাব। কিচেনারের চেহারা অতি বিশাল হলেও তাঁর আক্রমণ পদ্ধতি খুব সূক্ষ্ম। এতকাল ধরে ভারতীয় সেনাবাহিনীতে সেনাপতিরা সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন না। প্রধান সেনাপতি যুদ্ধনীতি ঠিক করবেন, কোন বাহিনীকে কোথায় পাঠানো হবে, কিংবা পদোন্নতি, শৃঙ্খলা রক্ষা ইত্যাদির দায়িত্বও তাঁর। কিন্তু অর্থ বরাদ্দ, রসদ সংগ্রহ ইত্যাদি ঠিক করেন ভাইসরয়ের একজন সামরিক উপদেষ্টা। এই সামরিক উপদেষ্টাটি পদমর্যাদায় প্রধান সেনাপতির অনেক নিচে, কিন্তু ইচ্ছে করলে তিনি প্রধান সেনাপতির কিছু কিছু চাহিদা বাতিল করেও দিতে পারেন। কিচেনার বললেন, ওই সামরিক উপদেষ্টার পদটি তুলে দেওয়া হোক। অসম্ভব। তাহলে প্রধান সেনাপতির ক্ষমতা একেবারে লাগাম ছাড়া হয়ে যায়। এটা করা যাবে না। করা যাবে না বললে তো চলবে না, করতে হবে, কারণ আমি এটা চাই। আপনি কিছুতেই বুঝতে পারছেন না। আমি যেটা চাই সেটা না পেয়ে আমি থামব না। দরকারে আমি পদত্যাগ করব। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। লর্ড সলসবেরির পর কার্জনেরই আত্মীয় লর্ড বেলফোর প্রধানমন্ত্রী হয়েছেন। বয়সে কার্জনের চেয়ে কিছুটা বড় হলেও তিনি অনেক দিনের পরিচিত, কার্জনের প্রায় বন্ধুস্থানীয় বলা যায়। সুতরাং কার্জন এই ভেবে নিশ্চিন্ত রইলেন যে প্রধানমন্ত্রী এবং ভারত সচিব আমাকেই সমর্থন করবেন। কার্জন নিজের রূপ গুণ ক্ষমতায় নিজেই এত মুগ্ধ যে তাঁর আত্মরতি অনেকটা নার্সিসাসের মতন। তিনি অন্যের দিকে তাকান না। তিনি খেয়ালই করেননি যে রাজনীতিতে বন্ধুত্ব বলে কিছু নেই। প্রধানমন্ত্রী হবার আগেকার বেলফোর আর পরের বেলফোর এক মানুষ নন। এদিকে মেরি কিছুটা সুস্থ হবার পর কার্জন যখন বাইরে ঘোরাঘুরি করতে শুরু করলেন, তখন আস্তে আস্তে টের পেলেন কিচেনার ওপর মহলে গোপনে চিঠি চালাচালি করছেন। এটা গর্হিত কাজ। সেনানায়কের চিঠিপত্র ভাইসরয়ের দপ্তর মারফত আসা উচিত। তবু কার্জন আত্মবিশ্বাসে অটল রইলেন। তাঁর ধারণা, ব্রিটিশ মন্ত্রিসভা কখনোই ভাইসরয়ের চেয়ে সেনাপতির দাবিকে গুরুত্ব দিতে পারে না। কার্জনের অনুপস্থিতিতে মাদ্রাজের গভর্নর লর্ড অ্যাম্ট হিল অস্থায়ী ভাইসরয় হিসেবে কাজ চালাচ্ছেন। কার্জন চিঠিপত্রে তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, ভারতের খবরাখবর পান। একদিন কার্জন পিকাডেলি সার্কাস দিয়ে গাড়িতে আসতে আসতে ভাবলেন, অনেকদিন লন্ডনের রাস্তা দিয়ে হাঁটা হয়নি। আসন্ন শীতে ক্রিসমাসের প্রস্তুতি চলছে। শহর খুব সুন্দরভাবে সেজেছে। পায়ে হেঁটে না ঘুরলে এই রূপ ঠিক উপভোগ করা যায় না। গাড়ি ছেড়ে দিয়ে কার্জন হাঁটতে লাগলেন। বিকেল হতে না হতেই আকাশ অন্ধকার হয়ে আসে। আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে কুয়াশা। দোকানগুলিতে বিজলি বাতি জ্বলছে। টিপি টিপি বৃষ্টি শুরু হলো। কার্জনের কাছে ছাতা নেই, রেনকোট আনেননি। তবু হাঁটতে ভালোই লাগছে তার। বৃষ্টি কিছুটা জোরালো হতে তিনি একটি বাড়ির পোর্টিকোয় এসে দাঁড়ালেন। আরও অনেক পথ চলতি লোক জমেছে সেখানে। কিছুটা ঘেঁষাঘেঁষি করতে হচ্ছে। হঠাৎ কার্জন খেয়াল করলেন তাকে এখানে কেউ চেনে না। লন্ডনের রাস্তায় অন্য সব সাধারণ মানুষের মতনই তিনি একজন। কেউ ভ্রুক্ষেপ করছে না তার দিকে। এমনকি দু একজন তাকে ঠেলাঠেলি করে সরিয়ে দিচ্ছে। এই সময়ে আমি ভারতবর্ষের যে কোনো অঞ্চলে দাঁড়িয়ে থাকলে কি হতো? ভৃত্য, খিদমতগার, দেহরক্ষী মিলিয়ে অন্তত ৩০০-৪০০ জন ঘিরে থাকতো আমাকে। পুলিশ ও প্রশাসন কর্মীরা তটস্থ হয়ে অপেক্ষা করত। এখানে আমার পাশে যেসব লোক দাঁড়িয়ে আছে তারা জানে না আমি লর্ড কার্জন। ভারতবর্ষের মতো বিশাল উপনিবেশের আমি দণ্ডমুণ্ডের কর্তা। রাজা, মহারাজা, নবাবরা আমার সামনে মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে।
এই ঘটনার পরেই কার্জন ঠিক করলেন, আমি ভারতে ফিরে যাব। কলকাতার মৃদু শীত অতি মনোরম। মেরির সঙ্গে আর মেয়েদের সঙ্গে ক্রিসমাস কাটিয়ে যাবার ধৈর্য ধরতেও পারলেন না। কার্জন যদি ইংল্যান্ডেই থেকে যেতেন, দ্বিতীয়বার ভাইসরয় হিসেবে ভারতে ফিরে না আসতেন, তাহলে তার নিজের ভাগ্য এবং ভারতের রাজনৈতিক ভাগ্য অন্য কোন দিকে প্রবাহিত হতো কে জানে। ডিসেম্বর মাসে কার্জন একা ফিরে এলেন কলকাতায়। এসেই ঝাঁপিয়ে পড়লেন কাজে। কিচনারের সঙ্গে মতবিরোধ আপাতত ঝুলে রইল। অন্য একটি গুরুতর ব্যাপারে তাকে মনোনিবেশ করতে হল। কার্জন যতদিন ইংল্যান্ডে ছিলেন, তার মধ্যে ছোটলাট অ্যান্ড্রু ফ্রেজার আর স্বরাষ্ট্র সচিব রিজলি এই দুজনে মিলে মনের আনন্দে বাংলার মানচিত্র কাটাকুটি করেছেন। বাংলা ভাগের যে পরিকল্পনা কার্জন দেখে গিয়েছিলেন, তা পরিবর্তিত হয়ে গেছে অনেকখানি। প্রস্তাবিত নতুন রাজ্যটিতে উত্তর বাংলার আরও কয়েকটি জেলা জোড়া হয়েছে। মুসলমান প্রধান সব অঞ্চল ঢুকে গেছে এর মধ্যে। আরও সংকুচিত হচ্ছে মূল বাংলা। সারা ভারতে আর কোথাও ধর্মের ভিত্তিতে রাজ্য করা হয়নি। বাংলা ভাগ করার সময় এই ধর্মের প্রশ্নটি এসে পড়ায় দৈবাত যেন অনেক সুফল পাবার সম্ভাবনা দেখা দিয়েছে। মুসলমানরা প্রায় সকলেই এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে রাতারাতি ইংরেজ ভক্ত হয়ে গেছে। আর এর ফলে বাক্যবাগীশ হিন্দু বাঙালিরা হীনবল হয়ে যেতে বাধ্য। বঙ্গভঙ্গের প্রধান রূপকার কার্জন নন, রিজলি ও ফ্রেজার এই দুই রাজকর্মচারী। কার্জন ফিরে এসে পরিবর্ধিত ও পরিবর্তিত এই নতুন রাজ্যটির পরিকল্পনা দেখে আপত্তি জানালেন না। ভারত সচিব ব্রডরিকের সম্মতি ছাড়া এটা কার্যকর হবে না। ব্রডরিক এখনও মত স্থির করতে পারেননি। তবু এরই মধ্যে বাংলার বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়ে গেছে। কার্জন তাতেই বেশ উৎসাহ বোধ করছে। সরকারিভাবে ঘোষণার পর আন্দোলন নাকি তীব্র হবার সম্ভাবনা আছে। গোয়েন্দা বিভাগ এই রিপোর্ট দিয়েছে। বাঙালিরা কতটা আন্দোলন করতে পারে আমি তা দেখতে চাই। আমার দৃঢ় বিশ্বাস বাঙালিদের উদ্দীপনা দুদিনেই মিইয়ে যাবে। এদেশের গরিব মানুষদের সম্পর্কে আমার যতই সমবেদনা থাক, শাসন কার্যের ব্যাপারে এ দেশীয়দের কোনো অধিকার দেওয়া দূরে থাক, কোনো সমালোচনাও আমি সহ্য করতে রাজি নই। সন্ধ্যের পর কার্জনের বড় ফাঁকা ফাঁকা লাগে। গৃহকর্ত্রী না থাকলে বাড়িতে লোকজনদের আমন্ত্রণ জানানো যায় না। তিনি নিজেও অন্য কোথাও যেতে চান না। মেয়েরই নেই, মেয়েরা নেই। এত বড় বাড়িটাকে একেবারে শূন্য মনে হয়। ফিরে আসার পর মেরির শয়নকক্ষে কার্জন একদিনও ঢোকেননি। একদিন সেই ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। অকস্মাৎ তাঁর চোখে জল চলে এলো। কত যত্ন করে মেরি ঘরগুলো সাজিয়েছে, আর কি সে এখানে কখনো ফিরে আসবে? বছরের পর বছর আমাকে একাকী কাটাতে হবে রাত। একজন কর্মচারী কিছু একটা বলতে আসতেই কার্জন চট করে চোখ মুছে ফেললেন। তার কোনো দুর্বলতার পরিচয় অন্যরা জানতে পারেন না। আবার তার মুখমণ্ডল হয়ে গেল কঠোর অহংকারের মতন। তিনি ভুরু তুলে বললেন, কি ব্যাপার? স্যার হেনরি কটন আপনার দর্শন প্রার্থী। আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট করা আছে। জরুরি প্রয়োজন আছে বলছেন। কার্জন ভ্রুকুঞ্চিত করে রইলেন। ভাবলেন, হেনরি কটন, সেই নিমকহারামটা। এই হেনরি কটন কিছুকাল আগেও ছিল আসামের চিফ কমিশনার, ব্রিটিশ রাজকর্মচারী। এখন অবসর নিয়ে ভারত দরদি হয়ে উঠেছেন, এমনকি কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন। আমি যে কংগ্রেসকে ধ্বংস করে দিতে চাই, তার প্রধান হয়েছেন হেনরি কটন, অর্থাৎ আমার প্রতিপক্ষ। হেনরি কটন বঙ্গভঙ্গ প্রস্তাবের বিপক্ষে। শাসন কার্যের সুবিধের জন্যই বঙ্গদেশ ভাগ করার প্রথম প্রস্তাব উঠেছিল। সেই শাসন কার্যের ব্যাপারে হেনরি কটনের দীর্ঘকালের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। সুতরাং
এ প্রস্তাব রদ করার জন্য সরকার পক্ষকে বুঝিয়ে বলতে চান। কার্জন মনে মনে ভাবেন, বাঙালিদের সঙ্গে গলা মিলিয়েছেন হেনরি কটন। তিনি কি চান একদিন একজন বাঙালি বাবু এসে গভর্নর হয়ে বসবে? সেটাই আমি চিরকালের মতন রুদ্ধ করে দিয়ে যাব। নিজের মনে কথাগুলো ভেবে কার্জন গম্ভীরভাবে কর্মচারীটিকে বললেন, কটনকে বলে দাও দেখা হবে না। জানলা দিয়ে ভোরের আলো দেখা গেলেই ভরত বিছানা ছেড়ে উঠে পড়ে। রাত্রেও তার মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। একেবারে একলা কোনো বাড়িতে রাত্রি যাপন করলে একটানা ঘুম হয় না। মস্তিষ্ক বোধহয় সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারে না। যদিও এ বাড়ি সম্পর্কে ভূতের বাড়ি বলে যে রটনা ছিল, তার কোনো প্রত্যক্ষ প্রমাণ ভরত পায়নি। কোনো অলৌকিক দর্শন হয়নি তার। ভরত অবশ্য প্রথম দিকে অনেকদিন ধরেই আশা করেছিল কিছু একটা দেখা গেলে মন্দ হয় না। এই জীবন সীমার পরপারে সত্যি আর কিছু আছে কিনা তা নিয়ে প্রশ্ন বা ধন্দ কিছুতেই মেটে না। এর মধ্যে একবার মাত্র একটি চোর ঢুকে পড়েছিল। ঠিক সময়ে জেগে উঠে ভরত তাকে ধরেও ফেলেছিল প্রায়। সর্বাঙ্গে তেল মাখা চোরটি কোনো ক্রমে পিছলে পালিয়ে যায়। সে যাই হোক, এর সঙ্গে অলৌকিকের কোনো সম্পর্ক নেই। চোরেরা অতিমাত্রায় লৌকিক। ঘুম ভাঙার পর একটা নিম ডাল দিয়ে দাঁতন করতে করতে ভরত বাগানে চলে আসে। নিজের হাতে সে যেসব গাছ পুঁতেছিল সেগুলি এর মধ্যেই অনেকটা বড় হয়েছে। প্রত্যেকটি গাছের সামনে ভরত দাঁড়ায়, পাতায় হাত বুলোয়। গভীর তৃপ্তিতে তার বুক ভরে যায়। এ পর্যন্ত আমি হরেক রকম জীবিকা গ্রহণ করেছি, এবারেই নিজেকে সবচেয়ে সার্থক মনে হয়। এই সব গাছপালা আমার নিজের সৃষ্টি। এক এক সময় ভারী আশ্চর্য লাগে। ফাঁকা মাটিতে আমি একটা বীজ পুঁতেছিলাম, নিজে প্রতিদিন জল দিয়েছি। কয়েক বছরের মধ্যেই সেখানে শাখা প্রশাখা মেলে দাঁড়িয়ে আছে একটা করবী ফুলের গাছ। তাতে ফুল ফুটছে, সেই ফুলের মধু খেতে মৌমাছি ভ্রমর আসছে। আহা, বাতাসে ছড়াচ্ছে মৃদু সৌরভ। এসবই যেন ম্যাজিকের মতন। একটা কলা গাছে কত বড় মোচা বেরিয়েছে, সেদিকে তাকিয়ে থাকলে চোখ জুড়িয়ে যায়। কলা গাছের ডগা থেকে গোল হয়ে যে নতুন পাতা বেরোয়, সেরকম নরম সবুজ পৃথিবীতে আর কিছু আছে কি? গাছগুলো যখন বাতাসে দোলে, তখন মনে হয় যেন ওরা হাসতে হাসতে কি সব বলা বলি করছে। হয়তো সত্যিই ওরা কিছু বলে, মানুষ সে ভাষা বোঝে না। হেমচন্দ্র আশা করেনি যে ভরতের মতন একজন যাযাবর সত্যি সত্যি মেদিনীপুরের এই খামার বাড়িতে স্থায়ী হয়ে বসবে এবং অতি যত্নের সঙ্গে বাগান গড়ায় মন দেবে। এখন ভরত ফল পাকুড় ও শাকসবজি বিক্রি করে ভালো পয়সা পায়। হেমচন্দ্রের সব ধার সে শোধ করে দিয়েছে। বাগানের প্রতি তার টান এমন যে ইদানিং সে গ্রামের দিকে স্বদেশী প্রচার করতেও বিশেষ যায় না। মানুষের বদলে গাছপালার সংসর্গেই যেন সে বেশি স্বস্তি বোধ করে। সারাদিন রোদে পুড়ে পুড়ে তার গায়ের রং ময়লা হয়ে গেছে, কিন্তু শরীর বেশ মজবুত। আজও দুজন মালিকের সঙ্গে নিয়ে ভরত বাগানের পরিচর্যা করছে। বেলা 11টার সময় একটি কিশোর এসে তাকে একটি চিরকুট দিল। ভরত পড়ল। হেমচন্দ্র এখনই আমাকে একবার তাঁতশালায় যেতে বলেছে, খুব জরুরি। হাত পায়ের ধুলো মাটি ধুয়ে ভরত গায়ে একটা জামা গলিয়ে নিল। তারপর বেরিয়ে পড়ল সাইকেল নিয়ে। তাঁতশালাটি মেদিনীপুর শহরের অন্য প্রান্তে, কাঁসাই নদীর ধারে। হযরত পীর লোহানীর সমাধিক্ষেত্রর কাছে খাপড়ার চাল দেওয়া একটা লম্বা ঘর, তার দুপাশে কয়েকটি ছোট ঘর আর চৌকো একটা উঠোন। বড় ঘরখানায় 3খানা তাঁত আছে, তাতে দেশি কাপড় উৎপাদনের চেষ্টা চলছে।
আসলে এই তাঁতশালা গুপ্ত সমিতির একটি আখড়া। যেসব বেকার ছেলে নিজেদের বাড়িতে থাকতে চায় না, দেশের কাজ করতে চায়, তাদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে। হেমচন্দ্রই প্রধানত এটা চালায়। হেমচন্দ্র বিবাহিত ও কয়েকটি সন্তানের পিতা হলেও নিজের বাড়িতে খুব কম সময়ই থাকে। ভরত এসে দেখল তাঁত ঘরের মেঝেতে বড় বড় কাগজ ছড়িয়ে হেম রং তুলি দিয়ে কি সব আঁকছে। ভরত পাশে গিয়ে বসতেই হেম বলল, ব্রাদার, অনেকদিন এখানে আসনি, খবর শোনোনি বোধহয়? কি খবর? সত্যেনদা কলকাতা থেকে ফিরেছেন কাল। অনেকগুলি পত্রপত্রিকা নিয়ে এসেছেন। ইংরেজ সরকার সত্যি সত্যি এবার বাংলাকে টুকরো টুকরো করে দিতে উদ্যত হয়েছে। আমি ভেবেছিলাম কি জানো, বাঙালির যা স্বভাব, মনের দুঃখে ভেউ ভেউ করে কাঁদবে আর ইংরেজদের পায়ে ধরে কাকুতি মিনতি করবে। কিন্তু আশ্চর্য ব্যাপার, তা হয়নি। সত্যেনদা দেখে এসেছেন কলকাতায় প্রতিদিন প্রতিবাদ সভা হচ্ছে, মিছিল হচ্ছে। ছাত্ররা সাহেব পুলিশদের চোখ রাঙানি দেখেও ভয় পাচ্ছে না। হেম সহজে উত্তেজিত হয় না, আবেগ প্রকাশ করে না। আজ তাকে বিচলিত দেখে ভরত বিস্মিত হল। নিরীহভাবে সে জিজ্ঞেস করল, ইংরেজ এদের শাসন করছে, পুলিশ তার হাতে, সৈন্যবাহিনী তার হাতে। সে যদি ইচ্ছে মতন রাজ্যগুলি ভাঙাভাঙি করে, তাতে আমাদের আপত্তি জানাবার কি অধিকার আছে বলতো? আর সবচেয়ে বড় কথা, আপত্তি জানিয়েই বা লাভ কি? ভারতে এতগুলি ভাষা, এতগুলি রাজ্য, আর কোনো রাজ্য ভাগ করেনি, শুধু বাংলাকেই ভাগ করতে চায় কেন? বাঙালিকে সে একটা শিক্ষা দিতে চাইছে। বাঙালির জীবনে এইটা একটা চরম পরীক্ষার সময়। বাঙালি মাথা নিচু করে এই শাস্তি মেনে নেবে নাকি রুখে দাঁড়াবে, এইবার প্রমাণিত হবে। এই জাতির মেরুদণ্ড আছে না একেবারেই গেছে। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। বাঙালি কি নিয়ে প্রবল শক্তিমান ইংরেজের বিরুদ্ধে রুখে দাঁড়াবে? বাঙালির হাতে অস্ত্র আছে। ঠিক বলেছেন। শুধু মিটিং করে কি হবে? পুলিশ তাড়া করলেই পালাবে সবাই। অস্ত্র ছাড়া কোনো জাত উঠে দাঁড়াতে পারে না। আমারও এতকাল সেই ধারণাই ছিল। এই রাজশক্তিকে পাল্টাতে আঘাত হানা দরকার। তার জন্য অস্ত্র জোগাড় করতে হবে, শত শত তরুণকে ট্রেনিং দিতে হবে। কিন্তু যতদিন তা না হচ্ছে ততদিন চুপ করে বসে থাকবো? আমার মা বোনকে ঘর থেকে টেনে নিয়ে গেলেও ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবো? অস্ত্র অনেক রকম হতে পারে। সঞ্জীবনী কাগজে কৃষ্ণকুমার মিত্র সেই রকমই একটা অস্ত্রের কথা লিখেছেন। তার নাম বয়কট। সেটা কি জানো? অন্যরা চুপ করে আছে দেখে হেম আবার বলল, ইংরেজরা বেনের জাত। তাদের বাণিজ্যে আঘাত লাগলেই তারা সবচেয়ে বেশি আহত হবে। এখন থেকে আমরা সাহেবদের তৈরি সব রকম জিনিস বয়কট করব। মানে ওদের কিছুই কিনবো না। বিলিতি জুতো পরবো না, বিলিতি কাপড় ব্যবহার করব না, ওদের চিনির বদলে আমরা গুড় খাবো। আমাদের জুতো আবার হয় নাকি? কাপড় চোপড় সবই তো আসে ম্যানচেস্টার, ল্যাঙ্কাশায়ার থেকে। খড়ম পায়ে দেব কিংবা খালি পায়ে থাকবো। বোম্বাই মিলের দিশি কাপড় পরবো। দিশি কাপড়ের চাহিদা বাড়লে আবার গ্রামে গ্রামে তাঁত চালু হবে। লোকেদের সিগারেট, চুরুট ছেড়ে বিড়ি খেতে বলবো। বিলিতি মদের দোকানে পিকেটিং করতে হবে। মোট কথা, বিলিতি সব জিনিসের বিক্রি বন্ধ করতে হবে এদেশে। এটাই আমাদের অস্ত্র। আমাদের সমিতির কর্মীদের এই কাজে লেগে পড়তে হবে। তার আগে কলকাতায় এত সভার মিছিল হচ্ছে, মেদিনীপুরে একটা বঙ্গভঙ্গ বিরোধী সভা করতে পারবো না? সেই সভাতেই ঘোষণা করতে হবে বয়কটের কথা। দুদিনের মধ্যেই কর্নেল গোলার একটা ফাঁকা মাঠে হয়ে গেল সেই সভা। লোক সমাগম হলো আশাতিরিক্ত। হেম কিন্তু মঞ্চে উঠল না। সে সবকিছু সংগঠন করে আড়ালে থাকতেই ভালোবাসে। সভা যখন চলছে তখন জনতার পেছন দিকে দাঁড়িয়ে হেম ভরতকে বলল, এই অগাস্ট মাসের 7 তারিখে কলকাতার টাউন হলে একটা বিরাট সভা হবে শুনেছি। বহু গণ্যমান্য লোক সেখানে উপস্থিত থাকবেন। সেখান থেকে একটা প্রতিবাদ পত্র পাঠানো হবে গার্জন সাহেবের কাছে। আমি সেই সভায় যাব ঠিক করেছি। তুমি আমার সঙ্গে যাবে কলকাতায়? ভরত একটু ইতস্তত করতে লাগলো। আবার কলকাতায়? না,
তার ইচ্ছে করে না। এখনো কলকাতার নাম উচ্চারিত হলেই তার একটা পুরনো ক্ষতে জ্বালা ধরে। তার চেয়ে তার বাগানে অনেক শান্তি। গাছপালা মানুষকে আঘাত দেয় না, গাছপালার সঙ্গে ভুল বোঝাবুঝি হয় না। পুকুরের জলে প্রতিদিন অবগাহনে শরীর জুড়িয়ে যায়। দুপুরবেলা লিচু গাছের ছায়ায় শুয়ে থাকলে ঘুম হয় বড় আরামের। এই সব ছেড়ে কলকাতার ধুলো, ধোঁয়া আর মানুষের ঠেলাঠেলির মধ্যে যেতে কার ভালো লাগে? না, আমি কলকাতায় যাব না। যাব না বললেই কি আর যাওয়া থেমে থাকবে ভরতের? তার নিয়তি তাকে বারবার টেনে নিয়ে যায় বিপদের দিকে। কলকাতায় এখন ঝড় উঠেছে, বঙ্গভঙ্গ রদ করার প্রতিবাদের ঝড়। কিন্তু লর্ড কার্জন কি তাঁর মত আদৌ বদলাবেন? ঠিক এই সময়ই বসন্ত রোগের ভয়ে ছাত্রদের নিয়ে কলকাতায় ফিরছেন রবীন্দ্রনাথ। বাংলার ইতিহাসের এক বিশাল অধ্যায়ের সন্ধিক্ষণে ভরত কি যাবে না কলকাতায়? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পর্ব ৩৬। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি। ভরত মির্চি অগ্নি, হেম অভিষেক মুখার্জি, ক্ষুদিরাম অতনু মজুমদার, রুবি সৌমেন চক্রবর্তী, কার্জন সৌরভ চক্রবর্তী, মেরি শ্রী সাহা, ভূপেন সুদীপ্ত ঘোষ, সত্যেন সায়ন্তন ঘোষ এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।